আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? শুনতে পাচ্ছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমাদের কাল লাস্ট ক্লাসে লেকচার হয়েছিল। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। লাস্ট ক্লাসে আসসালামু আলাইকুম। লেকচার পড়েছিলাম জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে, তাৎক্ষণিক বেগ নিয়ে পড়েছি আমরা, তাৎক্ষণিক ত্বরণ নিয়ে পড়েছি, কয়েকটা ম্যাথ সলভ করলাম এবং গ্রাফ কিছু দেখেছি আমরা, আরো সামনে কিছু গ্রাফ পাবো যদিও, এবং আমরা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেইগুলো দিয়েছি এবং 2-3টা ম্যাথ দিয়েছি। ম্যাথগুলো মোটামুটি ইজি ছিল। তোমরা হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই যারা হোমওয়ার্ক সাবমিট করেছো তারা স্মরণের প্রথম যে অঙ্কটা ছিল সেই প্রথম ম্যাথের তোমরা হচ্ছে আদি বেগটা নির্ণয় করতে পারো না ম্যাক্সিমামই। তোমরা নিজেরা একটু মিউট করে নাও, কথা কম বলো। এখানে হচ্ছে গিয়ে আমরা যে তোমরা নিশ্চয়ই বোর্ড দেখতে পাচ্ছ, আমরা কে কথা বলছে? আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যে আদিবেগ নির্ণয় করার সময় যে ইয়েটা ছিল, কোয়েশ্চেনটা ছিল, সেটা নিয়ে একটু ডিসকাস করি। কোয়েশ্চেনটা এরকম ছিল যে s ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4t স্কয়ার প্লাস 1.5 t কিউব প্লাস কত 2t। ওকে, আমরা বলেছিলাম যে এই বস্তুটির আদিবেগ নির্ণয় করতে। এখন আদিবেগ নির্ণয় করার সময় আমাকে কি করতে হবে? যেহেতু বেগ নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো সরণকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা যে রাশিটা পাবো সেটা হচ্ছে বেগ। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে কত, এই টি এর পাওয়ারটা আগে চলে আসবে, 4 এর সাথে গুণ হয়ে এটা 8 হয়ে যাবে 8t। আর এটা 3টা হয়েছে 1.5 এর সাথে গুণ হয়ে সেটা হয়ে যাবে 4.5 টি স্কয়ার প্লাস এটা হয়ে যাবে 2। তো আদিবেগ এই কনসেপ্টটা কি? আদিবেগ কনসেপ্টটা হচ্ছে তুমি যখন সময় গণনা শুরু করেছো ওই সময় বস্তুটার মধ্যে যে বেগ থাকবে সেটাই হচ্ছে গিয়ে বেগ। যেমন আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি, কিছু গাড়ি রাস্তায় চলাফেরা করতেছে। এখন আমি যখন স্টপ ওয়াচ অন করব, কিছু কিছু গাড়ি স্টপ থাকবে, কিছু কিছু গাড়ি রানিং থাকবে। যেই সকল গাড়ি স্টপ থাকবে আমি যখন সময় গণনা শুরু করব ওই সময় স্টপ গাড়িগুলার গতিবেগ আদিবেগ হচ্ছে 0, আর যারা রানিং থাকবে তাদের তো নিশ্চয়ই কোনো না কোনো একটা বেগ আছে। তো আদিবেগটা মানে কি, যখন সময় হচ্ছে গিয়ে কত 0 তখন যে বেগটা হবে সেই বেগটাই হচ্ছে গিয়ে আমাদের আদিবেগ হিসেবে সেটা সূচিত হবে বা আমরা চিনতে পারবো বা বুঝতে পারবো। তাহলে টাইম যখন 0, আমি এখানে যদি টাইমের বদলে সবগুলোকে 0 বসিয়ে দিই তাহলে ভেলোসিটি কত থাকবে? 2 মিটার পার সেকেন্ড। এই যে আদিবেগ যেটা, এটাই হচ্ছে গিয়ে আদিবেগ। আমাদের এইটাই ক্যালকুলেশন আমরা করতে চাচ্ছিলাম। ওকে, যেটা তোমরা পারো নাই। আর বাকিগুলো মোটামুটি ইজি ছিল। বন্দুকের যে ম্যাথটা ছিল এটা তোমাদের 9-10-এও ছিল। তো বন্দুকের ম্যাথটা কি দেখানোর দরকার আছে নাকি তোমরা পারবা? বলো দেখি, পারবে? কারো কোনো কনফিউশন থাকলে বা কোয়েশ্চেন থাকলে বলো, যে এখানে বুঝতে পারি নাই বা সামথিং এনি হাউ। আচ্ছা বলো, আসাদুজ্জামান কি বলতে চাচ্ছ? স্যার 7 নম্বর অঙ্কটা যদি একটু করাই দিতেন। কোনটা? 6 আর 7। 6 আর 7? 6-7 কোত্থেকে আসলো? বইয়ের 6-7? স্যার বই ইয়েস স্যার, বুঝি নাই। বইয়ের 6-7 স্যার। হ্যাঁ, বইয়ের 6-7। বইয়ের 6-7 কি ছিল? 6 নম্বর কোশ্চেনটা পড়ো। একটি বস্তু স্থির অবস্থান হতে যাত্রা আরম্ভ করে প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? পরবর্তী 1 সেকেন্ড অতিক্রম করতে কত সময় লাগবে? প্রথম 1 সেকেন্ডে সে কত মিটার দূরত্ব অতিক্রম করে? 1 মিটার। 1 মিটার। প্রথম 1 সেকেন্ডে সে 1 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা ঠিক আছে, তো আমরা ধরে নেই আদিবেগ হচ্ছে ইউ। এই 1 মিটার ট্রাভেল করার পর এই বিন্দুতে বেগ হচ্ছে ভি, আর হচ্ছে এই সময় সে এস দেওয়া আছে। আমরা ত্বরণও জানি না, এখানে ত্বরণ জানি না কিন্তু সময় আমরা জানি। তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার দিয়ে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে সেখানে আমরা এস জানি, টাইমও জানি, ইউ জানি না। স্থির অবস্থা বলেছে? স্থির অবস্থা বলেছে? তাহলে যদি স্থির অবস্থা বলে তাহলে ইউ হচ্ছে 0। তাহলে এস ইকুয়ালস টু কত? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখানে এস দেওয়া আছে, ইউ তো 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। এখানে আমরা সময় জানি, তাহলে এ পেয়ে যাব।
তো পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে এখানে আমাদের টাইম জানতে চাচ্ছে। আমাকে আগে দেখতে হবে যে এই ডিসটেন্সটা নিয়ে কাজ করতে হবে। এই ডিসটেন্স নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমাদের জানতে হবে এখানে বেগ কত। ওকে, বস্তুটা যেই ত্বরণে যাচ্ছিল ওই ত্বরণেই চলতে হবে। এখানে এই মনে করো এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে যে ত্বরণ নিয়ে কাজ করছে, এই নেক্সট বিন্দু থেকে পরবর্তী বিন্দু পর্যন্ত সে একই ত্বরণে কাজ করবে। তো তখন যদি আমি s = ut প্লাস হাফ a t স্কয়ার নিয়ে কাজ করতে চাই তাহলে আমি t ক্যালকুলেশন করতে হবে। s হচ্ছে গিয়ে পরবর্তী 1 মিটার। u থেকে পাবো? u হচ্ছে এই অংশে যেটা আদি বেগ, এটা আগের অংশের শেষ বেগ হিসেবে বিবেচিত হবে। তো শেষ বেগটা আমরা কিভাবে পাবো? শেষ বেগটা পাবো v = u প্লাস at। এই সূত্র দিয়ে আমরা এই শেষ বেগটা পাবো, প্রথম অংশের শেষ বেগ যেটা দ্বিতীয় অংশের আদি বেগ হিসেবে চিহ্নিত হবে। তাহলে এই v এর মান আমরা এই সমীকরণে বসিয়ে দিয়ে আমরা t এর মান ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝতে পারছো? ওকে, ইয়েস স্যার। এই হচ্ছে গিয়ে আমাদের এটা, এগুলা হচ্ছে গিয়ে এমসিকিউতে আমাদের যে ম্যাথগুলো থাকবে এগুলো তোমাদের খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা আজকে আমাদের আজকে কি ক্লাসটা পড়বো সেটার উপরে আসি। আজকে আমরা পড়বো পরন্ত বস্তুর সমীকরণ, যেগুলো অবশ্যই তোমরা পড়ে আসছো, তারপর আমরা একটু জাস্ট কথাবার্তা বলতে চাই। ওকে, আর আমরা হচ্ছে গিয়ে যাবতীয় যত ধরনের কোশ্চেন আছে সেটা আমরা হচ্ছে ক্লাসের শেষে গিয়ে তোমাদের সম্পর্কে কোশ্চেন করব। আর কেউ রোল নাম্বারগুলা তোমরা পরে দিবা, একটু পরে দিবা, আমি যখন বলবো তখন দিবা। আচ্ছা, আজকে আমাদের লেকচারগুলো কি থাকবে? পরন্ত বস্তুর গতির সমীকরণ। পরন্ত বস্তুর গতির সমীকরণ পড়ার আগে বলি, পরন্ত বস্তুর জন্য গ্যালিলিও কিছু সূত্র তিনি দিয়েছেন। কি কি সূত্র ছিল? যে একটি বস্তুকে যদি উপর থেকে ফেলে দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়, বা একাধিক বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়, তারা তাহলে কি হবে? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ওকে, এটা হচ্ছে বাতাসের বাধা যদি না থাকে সেই ক্ষেত্রে। বাতাস যদি থাকে তাহলে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা যাবে না। মানে হচ্ছে গিয়ে তুমি যদি এত বড় একটা পাথর ফেলো, বিশাল বড় একটা পাথর, আর এখানে যদি একটা পেজ, আর যদি হালকা একটা পেজ উপর থেকে একই উচ্চতা থেকে এই ভূমিতে ফেলতে চাও, একই উচ্চতা, দুইটাই হচ্ছে h উচ্চতায় আছে, এটাকে ছেড়ে দিলা, পেজটাকে ফেলে দিলা, তাহলে যদি বাতাসের বাধা না থাকে তাহলে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা ছিল কি গ্যালিলিওর প্রথম সূত্র। ওকে, তবে বাতাসের বাধা থাকা যাবে না। আর দ্বিতীয় সূত্রটা কি ছিল? তারা যে দূরত্ব অতিক্রম করবে সেটা কি? তাদের দূরত্ব, তারা যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব বর্গের সময়ের বর্গের কি সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। মানে কে কথা বলছে? দূরত্বটা অতিক্রমের দূরত্ব, হ্যাঁ বলো, কথা তো ক্লিয়ার না। স্যার হানিফুল্লাহ দিসান। কে? স্যার দিসান। হ্যাঁ জিসান, বলো কি সমস্যা? স্যার স্ক্রিনটা স্যার একটু স্যার ফুল করে দেন স্যার, ছোট আসছে স্যার, কিছু বোঝা যাচ্ছে না। বাকিরা কি বুঝতে পারছো? যেমন জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তুমি বুঝতে তাহলে পারছি আরেকবার রিজয়েন করো। স্যার, একটু প্রবলেমই হচ্ছে স্যার। কি প্রবলেম হচ্ছে? ডানে বামে উপর নিচে মাঝে মাঝে ডিসপ্লে ডিসপ্লে দেখতে স্যার। ঘোলা দেখা যাচ্ছে। মাঝে মাঝে কি ঘোলা ওইটা দেখা ওইটা জি ওইটা যাচ্ছে? স্যার। স্যার নেটের প্রবলেম স্যার, ওইটা ওদের নেটের হ্যাঁ, প্রবলেম, আমি তো ওটা দেখতে পাচ্ছি ও স্যার। ওইরকম কোনো প্রবলেম তো থাকার কথা না, কারণ যদি প্রবলেম হতো সবাই তো একসাথে কথা বলতো। স্যার আমাদের ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সূত্রে কি ছিল যেটা আমরা বলতে চাচ্ছি, যে একটা পরন্ত বস্তু যে উপর থেকে নিচে আসে সেটা হচ্ছে সমান সময় সমান তাদের কি বর্গের যে দূরত্ব অতিক্রম হবে সেটা হচ্ছে কি তাদের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। ওকে, সময়ের বর্গের সমানুপাতিক মানে কি? আমাদের যদি সময়টা যদি ধরে নাও দ্বিগুণ হয়ে যায়, সময় যদি দ্বিগুণ হয়ে যায়, সময় যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে অতিক্রান্ত দূরত্ব কত গুণ হবে? 2 স্কয়ার করলে এটা হবে 4 গুণ হয়ে যাবে দূরত্বটা। বুঝতে পারছি? সময়ের সাথে বর্গের সমানুপাতিক। তো এটাকে যদি আমরা এখন একটা কনস্ট্যান্ট নিয়ে আসি তাহলে এটা হবে কি টি স্কয়ার, h = k টি স্কয়ার। যদি এটা h1 হয় তাহলে এটা t1 হবে, যদি এটা h2 হয় তাহলে এটা t2 স্কয়ার হবে, যদি এটা h3 হয় তাহলে এটা হবে hk t3 স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি আমি দেখি এখানে h/h1/t1 স্কয়ার ইকুয়াল টু কত? k হবে। এর পরের সমীকরণ থেকে দেখতে পাচ্ছি h2/t2 স্কয়ার ইকুয়াল টু কত হবে? k হবে। এর পরের বেলাও দেখতে পাচ্ছি আমি h3/t3 স্কয়ার ইকুয়াল টু কত হবে? k হবে। সবাইকে যদি আমি কমপ্লিটলি একবারে লিখতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে h1/t1 স্কয়ার ইকুয়ালস টু h2/t2 স্কয়ার ইকুয়ালস টু h3/t3 স্কয়ার, এভাবে চলতে থাকবে। তার মানে হচ্ছে দূরত্ব এবং
সময়ের বর্গের অনুপাত হচ্ছে একটা সমানুপাতিক বা অনুপাতটা সবসময় সেম থাকবে। ওকে, এই কে এর মান কি আসবে, এই কে এর মান পরবর্তীতে কাজ করে নিয়ে পরন্ত বস্তুর জন্য আমরা সমীকরণ যেটা পেয়েছি সেটা অবশ্যই তোমরা জানো। তারপর আমরা আরেকবার দেখব যে কে এর মানটা এখানে যে কে আসছে কেটা অ্যাকচুয়ালি কত। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই আমরা একটু দেখার ট্রাই করব। ওকে, আচ্ছা এবার আমরা একটু শেয়ার স্ক্রিনে যাচ্ছি যে তোমাদের আজকে কি পড়াবো সেটা নিয়ে অল্প একটু বলে আসি। ওকে, এখানে হচ্ছে তোমাদের আজকে পরন্ত বস্তুর সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। সবটা আমরা চেষ্টা করব একটু ভালো মতো বোর্ডে আলোচনা করারই জন্য, যাতে করে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, পরন্ত বস্তুর যে সমীকরণগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে আলোচনা করে ফেলেছি অলরেডি। এখানে ব্যাপারটা হচ্ছে যে পরন্ত বস্তুর জন্য প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ বা তৃতীয় সমীকরণ এগুলোর কোনো উলটপালট হলে তেমন কি হবে, কোনো প্রবলেম নাই, আমার মতে কোনো প্রবলেম নাই যে একের জায়গায় 2 গেল বা 2 এর জায়গায়। তবে ফার্স্ট ওয়ান যে প্রথম যে সূত্রটা ছিল ওইটা উনি যে প্রথম সূত্র দিয়েছেন এটা ওর প্রথম জায়গাতে থাকবে। পরের দুইটা তোমার অর্ডার চেঞ্জ করতে পারে, মানে গ নাম্বারটা খয় দিতে পারো, খ নাম্বারটা গয় দিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, আচ্ছা পরের এরকম হচ্ছে গিয়ে। আচ্ছা এগুলা যেগুলো আমরা পড়েছি এগুলা হচ্ছে গিয়ে তোমরা অলরেডি 9-10-এ পড়ে আসছো, এগুলা থাকবে। তারপর আমরা হচ্ছে গিয়ে গতি সমীকরণে কিছু কাজ করব, গতির সমীকরণ থেকে কিছু পরন্ত বস্তু সমীকরণ দেখব, নিক্ষিপ্ত বস্তু সমীকরণ দেখব, তারপর তো সেখান থেকে কিছু ম্যাথমেটিক্স করব। তারপর আমরা আজকের ক্লাসটা এভাবে শেষ করব। কিছু জটিল ম্যাথমেটিক্স করব আমরা, যেগুলো 9-10-এ হয়তো বা তোমরা করেছো হয়তো বা তোমরা করো নাই। যেটা করো বা করো নাই সেগুলো নিয়ে আমি একটু দেখার ট্রাই করব। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমরা যাচ্ছি। হ্যাঁ, আমিনুল আর দীপ কি বলতে চাচ্ছ বলো। স্যার ওটা কোন বই ছিল শুরুতে? ওইটা কোন বই ছিল ওইটা আমার এই মুহূর্তে মনে নাই, এখন বলতে পারতেছি না, দেখতে হবে, দেখে আমি তোমাকে জানাবো না, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে। তো বই ডাজেন্ট ম্যাটার, তুমি যে বই থেকে পড়ো না কেন, আমি হাতের কাছে যে বইটা প্রথমে পেয়েছি ওইটা থেকে ওই পেজটা ছবি তুলে নিয়েছি, কারণ এত বড় লেখা যদি আমি পিডিএফ এ দিতে চাই তাহলে শুধু শুধু ওই লেখাটা কপি করে কি দেওয়ার কি দরকার, কারণ আমি ছবি তুলে শুধু ওইটা দিয়ে দিয়েছি, হাতের সামনে যেটা ছিল ওইটা নিয়ে কাজ করেছি। আচ্ছা আরেকটা কি ছিল, আরেকটা হচ্ছে গিয়ে একটা বস্তুকে যদি আমি উপর থেকে ফেলে দেই তাহলে সেটা সমান যে বেগ, প্রতিটা বিন্দুতে তার বেগের মান চেঞ্জ হবে। ধরো সেটাকে এ নাম্বার বিন্দু থেকে ফেললাম, সেটা আস্তে আস্তে নিচে পড়তেছে, প্রথমে এ থেকে বি তে আসলো, বি থেকে মনে করো সি তে আসলো, সি থেকে গিয়ে পরবর্তীতে সে ডি বিন্দুতে চলে আসলো, ডি বিন্দুটা হচ্ছে গিয়ে তার মাটি বা আনুভূমিক বা ভূমি বরাবর। তাহলে দেখো এ বিন্দুতে বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে বি বিন্দুতে তার বেগের মান যদি হয় ভিবি, তাহলে সি বিন্দুতে বেগের মান হবে ভিসি, আর ডি বিন্দুতে বেগের মান হবে ভিডি। ডি বিন্দুতে কোন বেগটা, যেই বেগটা বস্তুটা মাটি থেকে আঘাত করবে সেটাই হচ্ছে কি ডি বিন্দুতে বেগ। এখন আর এ বিন্দুতে যে বেগ সেটা হচ্ছে ভিএ। এখন বলো দেখি সবচেয়ে বেশি কোন বিন্দুতে বেগের মান সবচেয়ে বেশি হবে, বলো দেখি। ডিডিতে ডি বিন্দুতে VD নিচের বিন্দুতে ডি বিন্দুতে বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি ভিসি ইজ গ্রেটার দেন, আমাদের কমন সেন্স তাই বলছে যে এরকম হবে। ওকে, এখন গ্যালিলিও এটা উনি ম্যাথমেটিক্যালি এক্সপেরিমেন্টালি সেটা প্রমাণ করেছেন যে এই যে প্রতিটা বিন্দুতে যে বেগের মান বৃদ্ধি পাচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে বেগের মান বৃদ্ধি পাচ্ছে, এই যে বেগটা সেটা হচ্ছে সময়ের সাথে উনি পেয়েছেন সমানুপাতিক। তার অতিক্রান্ত যে অর্জিত বেগ সমান সময় যে বেগ অর্জিত হবে সেটা হচ্ছে সময়ের কি সমানুপাতিক। সময় যত বাড়বে, দেখো এ থেকে বি তে আসতে যদি 1 সেকেন্ড সময় লাগে, বি থেকে সি তে আসতে যদি আরো 1 সেকেন্ড সময় লাগে, সি থেকে ডি তে আসতে যদি আরো 1 সেকেন্ড সময় লাগে, সময় যত বৃদ্ধি পাচ্ছে বেগের মানও কি তত বৃদ্ধি পাচ্ছে। যদি সময় দ্বিগুণ হয় তাহলে বেগও দ্বিগুণ হবে, সময় যদি 4 গুণ হয় বেগও হচ্ছে গিয়ে 4 গুণ হবে। তো এখান থেকে আমরা একইভাবে লিখতে পারবো ভি ডিভাইড বাই টি ওয়ান, v2 ডিভাইডেড বাই t2 আর ইকুয়াল টু কত v3 ডিভাইডেড বাই 3 এইভাবে চলতে থাকবে। তবে পরীক্ষা যখন থাকবে যে গ্যালিলিওর 3টি সূত্র লিখো, বা তোমাদেরকে যখন ভাইভাতে জিজ্ঞেস করবে যে গ্যালিলিওর পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর 3টি সূত্র বলো, তো অবশ্যই আমরা শুরুতে যে কথাটা বলতে হবে আমাদের সেটা হচ্ছে পরন্ত বিনা বাধায়, কোনো বাধা থাকা যাবে না। বাধা মানে কি, সেখানে বাতাসের বাধাটা অনেক বেশি ফ্যাক্টর কাজ করবে। ওকে, বাতাসের বাধা থাকলে কিন্তু তুমি এক্সপেরিমেন্টের জন্য একই রেজাল্ট পাবা না, ঠিক আছে? তো বাতাসের বাধা থাকা যাবে না, এই হচ্ছে গিয়ে মূলত আমাদের মেইন যে শর্তটা, এটা সবচেয়ে প্রধান এবং প্রথম শর্ত যে বিনা বাধায়, এই কথাটা আমাকে মনে রাখতে হবে। ওকে,
এবার আসি আমরা পরন্ত বস্তুর জন্য গতির যে সমীকরণগুলো সেটা আমরা পড়ে ফেলি একটু। পরন্ত বস্তুর জন্য গতির সমীকরণ। ওকে, গতির সমীকরণ আমি একটু ফাস্ট যাব কারণ আমাদের কিছু ম্যাথমেটিক্স আমরা করব। আমরা হচ্ছে গিয়ে একটা এই অবস্থান থেকে এ বিন্দু থেকে একটা বস্তু ফেলে দিব, সেটা হচ্ছে ভূমিতে এসে বি বিন্দুতে হিট করবে। ওকে, এ বিন্দু যদি ছেড়ে দেই, খেয়াল করবা, আমি যদি জাস্ট একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেই তখন তার কিন্তু আদিবেগ কত হবে? শুধু ছেড়ে দিলে কি হবে আদিবেগ? এই কলমটাকে শূন্য যদি হবে, উপর স্যার। থেকে ফেলে দেই তাহলে শূন্য, আদিবেগ স্যার। অবশ্যই আমরা শূন্য হবে। আর যদি একটা কলমটাকে আমি নিচের দিকে ছুঁড়ে মারি, ধরো এখান থেকে ছুঁড়ে মারলাম, তখন কি অবশ্যই তার একটা বেগের মান থাকবে। তো আমরা ধরে নিয়েছি যে এ বিন্দু থেকে একটা বস্তু বি বিন্দুতে আসতেছে, তো এ বিন্দুতে তার বেগ হচ্ছে গিয়ে ইউ, আর বি বিন্দুতে সে যখন আঘাত করবে তার বেগের মান হবে ভি বা শেষ বেগ যেটা বলি আমরা। এই বস্তুটা যখন এ থেকে বি তে আসবে তখন সে এইচ দূরত্ব অতিক্রম করবে। এই এ থেকে বি তে আসতে তার যদি টি সেকেন্ড সময় লাগে এবং সে যদি অভিকর্ষের প্রভাবে অবশ্যই পড়তেছে, তাহলে অভিকর্ষের ত্বরণটা কাজ করবে কত? যদি ত্বরণটা এখানে জি পরিমাণে কাজ করে তাহলে আমরা পরন্ত বস্তুর জন্য যে গতির সমীকরণ পাবো সেটা হচ্ছে গতির সমীকরণের সাথে একেবারে মিল আছে। সেটা কিরকম? ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, আদিবেগ আর শেষ বেগ, এটা আমরা পারি আমরা, আর নতুন করে কিছু বলার নাই। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার 2gh। এখানে এসও বলতে পারো, এইচও বলতে পারো, যা মন চায় তা বলতে পারো, তবে এক্সপ্রেস করার আগে একটু বলে নিবা যে এ থেকে বি এর যে দূরত্বটা এটাকে আমি এইচ দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। তুমি যদি এখানে এস দিয়ে প্রকাশ করতে চাও কোনো কনফিউশন নাই বা কোনো প্রবলেম নাই, তবে তোমাকে আগে বলে নিতে হবে। আর এখানে কত লিখবো আমি? এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস কত? হাফ জি টি স্কয়ার। এগুলো আছে পরন্ত বস্তুর জন্য সমীকরণ। ওকে, যেগুলো আমরা পেয়ে গেলাম, এগুলো আমরা 9-10-এও পড়েছি। তো এই হচ্ছে কি আমাদের, এগুলা নিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্স করব। তো যদি আমি একটা বস্তুকে এ বিন্দু থেকে ছেড়ে দেই তাহলে আদিবেগ কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তো তখন আমরা ইউ এর মান 0 বসাবো। তো কোশ্চেনটা ভালো মতো পড়বা যে বস্তুটাকে কি ফেলে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, নাকি একটা গতি দিয়ে দেওয়া হয়েছে। কোশ্চেনটা ভালো মতো পড়ে তারপর তুমি ইউ এর মান বসানোর ট্রাই করবা। এবার আমরা আসি যে নিক্ষিপ্ত বস্তুর জন্য গতির সমীকরণটা কি হবে। গতির পরন্ত বস্তুর গতির সমীকরণ গেল। এবার হচ্ছে গিয়ে নিক্ষিপ্ত বস্তু, কোন দিকে নিক্ষিপ্ত? উপরের দিকে নিক্ষিপ্ত বা সম্পূর্ণভাবে উলম্ব বরাবর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি নিক্ষিপ্ত হয় তাহলে কি হবে? একটা বস্তুকে আমি বি থেকে ছুঁড়ে মারলাম উপরের দিকে, ওকে, বি বিন্দু থেকে ছুঁড়ে মারলাম, তখন বি বিন্দুতে যে বেগ প্রাপ্ত হবে সেটা হচ্ছে ইউ বেগ। বি বিন্দু থেকে বস্তু কণাটি যদি এ বিন্দুতে আসে, এ বিন্দু পর্যন্ত আমি রেকর্ড করলাম যে এই বস্তুটি যখন এ বিন্দুতে, তখন আমি স্টপওয়াচ অফ করে দিলাম। তাহলে এ বিন্দুতে বস্তুটি যে বেগ প্রাপ্ত হবে সেটা হচ্ছে গিয়ে শেষ বেগ। ওকে, আর এইচ হচ্ছে গিয়ে বি থেকে এ বিন্দুতে যেতে যে উচ্চতা অতিক্রম করবে সেটা হচ্ছে এইচ, এবং তার যে সময় লাগবে সেটা হচ্ছে টি। এবং যেহেতু আমি অভিকর্ষে বলের বিপরীতে বস্তুটাকে ছুঁড়ে মেরেছি তাহলে জিটা কাজ করবে নিচের দিকে, কিন্তু আমি বস্তুটাকে ছুঁড়ে মেরেছি কোন দিকে? উপরের দিকে। সো জি এর সাথে যেহেতু এইচ এর সরণের একটা বিপরীতমুখী সম্পর্ক, এই কারণে এখানে কি কাজ করবে? নেগেটিভ জি কাজ করবে। এই কারণে এখানে জি এর বদলে আমরা নেগেটিভ জি নিয়ে কাজ করছি, আর এখানে সবগুলো সূত্র একটু চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? বি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, আর এখানে বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2gh, আর এখানে h ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। ওকে, এরকম একটা সমীকরণ আসবে। তো আমরা যদি খেয়াল করি যে যদি বলা হয় যে একটা বস্তুকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলাম, বস্তুটা যেতে 3 সেকেন্ড সময় লাগলো, তাহলে এ বিন্দুতে বেগ কত? তাহলে আমরা একইভাবে কাজ করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এখানে কিছু শর্ত আছে। শর্তগুলা কি কি? শর্তগুলা হচ্ছে যদি এ বিন্দু সর্বোচ্চ উচ্চতায় থাকে, এ বিন্দু যদি সর্বোচ্চ উচ্চতায় থাকে, তাহলে কি হবে বলো দেখি? এ বিন্দু যদি সর্বোচ্চ উচ্চতা থাকে তাহলে এই আস্তে আস্তে বস্তুটা যখন বি থেকে এর দিকে যেতে থাকবে তার বেগের মান কি আস্তে আস্তে বাড়বে না কমবে? বি থেকে যখন কমবে। কমবে। তো এ বিন্দু যদি সর্বোচ্চ উচ্চতায় হয়, এ বিন্দু যদি সর্বোচ্চ উচ্চতায় হয়, আমাদের এত নয়েজ কেন? এ বিন্দু যদি সর্বোচ্চ উচ্চতা হয় তাহলে এ বিন্দুতে বেগ কত হবে? 0। 0 হবে, কারণ ওই বিন্দু Zero. যেতে যেতে তার বেগ একসময় 0 হয়ে যাবে। তাহলে
সর্বোচ্চ বিন্দুতে তখন ওই বস্তুটা যে বেগ যে উচ্চতা যাবে সেটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম হাইট, এটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করি। ক্যাপিটাল এইচ দিয়ে এই কারণে প্রকাশ করি যাতে করে আমরা বুঝতে পারি ওই বিন্দুটাতে তার সর্বোচ্চ উচ্চতা। ওকে, তখন আমার সূত্রে গেট আপ একটু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 ধরি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 ধরি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে দেখো এগুলা আমাদের কি হবে, 1 নাম্বার ইকুয়েশনটা থেকে কি দাঁড়াবে? 1 নাম্বার ইকুয়েশন থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যেহেতু এ বিন্দুতে বেগের মান শেষ বেগ 0 হয়ে যাবে, তাহলে এ থেকে বি থেকে এ তে যেতে যে সময়, ওকে, বি থেকে এ তে যেতে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় উড্ডয়নকাল। আমি এগুলা খাতায় লিখে দিয়ে তোমাদের পিডিএফ এ পাবা এগুলা, আমি একটু শর্টকাটে যাচ্ছি। উড্ডয়নকাল সেটাকে হচ্ছে মনে করো বি থেকে এ তে যেতে যদি t1 সময় লাগে, t1 যদি সময় লাগে, উড্ডয়নকাল যদি t1 হয়, তাহলে 1 নম্বর সমীকরণটা গেট আপ কি দাঁড়াবে? এটা হচ্ছে 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে u মাইনাস কত g, এটা হয়ে যাবে t1। এটা সমাধান করে আমি t1 যেটা পাবো সেটা হচ্ছে u বাই g পাবো। ওকে, তার মানে একটা বস্তুকে যদি সর্বোচ্চ বিন্দুতে যায় তাহলে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগবে সেটা হচ্ছে টি ইউ বাই জি লাগবে সময়। ওকে, তারপর আমি যদি 2 নং সমীকরণটাকে কাজে লাগাই, 2 নং সমীকরণকে কাজে লাগিয়ে আমি ক্যাপিটাল এইচ এর মান পাবো, সর্বোচ্চ উচ্চতা। ওকে, সর্বোচ্চ উচ্চতা যেটা পাবো, সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ, এটা আমরা পাবো। 2 নং সমীকরণে একইভাবে ভি এর মান কত হবে? 0 হবে, তাহলে এখানে আমি 0 লিখবো। তাহলে এখানে কি হবে? ইউ স্কোয়ার মাইনাস 2g, এইচ এর বদলে ক্যাপিটাল এইচ। এটাকে সমাধান করলে এইচ ইকুয়ালস টু হবে ইউ স্কোয়ার মাইনাস 2g হবে। ওকে, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2g আসছে, এখানে ইউ এর উপর একটা স্কোয়ার আছে। ওকে, তার মানে দেখো আদি বেগটা জানতে পারলে আমি একটা বস্তুকে কত উপরে ছুঁড়ে মারছি সেটা আমাদের কাছে ইজিলি ক্যালকুলেশন হয়ে যাবে। আর যদি আমি 3 নাম্বারটা কাজে লাগে, 3 নাম্বারটা দিয়ে কি বোঝানো হচ্ছে দেখি আমরা 3 নাম্বারটা দিয়ে আমরা কি বুঝতে পারছি। খেয়াল করে দেখো, একটা বস্তুকে আমি বি বিন্দু থেকে ছুঁড়ে মারলাম, সেটা এ বিন্দুতে গিয়ে আবার এ বিন্দুতে ব্যাক করলো। ঠিক আছে, বি বিন্দু থেকে ট্রাভেল করা শুরু করে এ তে গিয়ে আবার বি তে ব্যাক করলো। এই যে বি তে গিয়ে আবার এ তে ব্যাক করলো, এই ব্যাক করতে তার যদি ক্যাপিটাল টি সময় লাগে বা ভ্রমণকাল যদি ক্যাপিটাল টি হয়, এই ভ্রমণকালের সময়ে বি থেকে এ তে গিয়ে আবার বি তে আসতে তার উলম্ব বরাবর উচ্চতা কত আসলো বলো দেখি? 2h 2h। 2h না, সে বি তে গিয়ে সরণ মানে কি? ভেক্টরে ফিজিক্সের সরণ বলতে আমরা কি বুঝি? যে যে 0 বিন্দু থেকে, 0 হ্যাঁ, যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে আবার যদি ঘুরে ওই বিন্দুতেই আসে তার মানে তার সরণ হয় নাই। সে যদি বি থেকে গিয়ে আবার ঘুরে আবার বি তে আসে তাহলে তা আনুভূমিক উলম্ব সরণ শূন্য। উলম্ব সরণ যদি শূন্য হয় তাহলে আমি 3 নম্বর সমীকরণ থেকে কি পাবো? দেখো 3 নম্বর সমীকরণ থেকে উলম্ব সরণ শূন্য, এই কারণে এইচ এর বদলে আমি পাবো শূন্য, আর এখানে ইউ, টি এর বদলে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এর সংজ্ঞাটা কি ছিল? ক্যাপিটাল টি হচ্ছে ভ্রমণকাল, পুরো বি থেকে গিয়ে আবার বি তে ফিরে আসতে। তাহলে এখানে হবে হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার। এটাকে সমাধান করলে আমি ক্যাপিটাল টি যেটা পাবো সেটা হচ্ছে 2u বাই জি পাবো। ওকে, ক্যাপিটাল টি কি মানে কি? ভ্রমণকাল, যে ওই যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে ঘুরে আবার ওই বিন্দুতে যদি আসে তাহলে তার যে সময় লাগবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে উপর থেকে নিচে আসতে কত সময় লাগবে? পুরো ভ্রমণকাল থেকে যদি উড্ডয়নকাল বাদ দেই তাহলে যে রাশিটা পাবো, যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে গিয়ে পতনকাল, মানে উপর থেকে নিচে পড়তে, সর্বোচ্চ উচ্চ থেকে ভূমিতে পড়তে তার যে সময় লাগবে সেটাই হচ্ছে গিয়ে পতনকাল। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? তো দেখা গেছে পতনকাল জি স্যার। উপরের দিকে উঠতে যদি t1 সময় লাগে উপরে উঠতে, আর উপর থেকে নিচে নামতে যদি t2 সময় লাগে, তাহলে t2 কিভাবে পাবো? এই ক্যাপিটাল টি থেকে t1 বাদ দিলেই আমরা t2 পাবো। দেখা গেছে এই t2 এর মানও যেটা হয় u বাই জি হয়। ওকে, এখানে অনেক হিজিবিজি করে লেখা আছে কিন্তু তোমাদের পিডিএফ এ যেটা দিয়েছে সেটা স্টেপ বাই স্টেপই আছে। তো টি1টা কি? উপরে উঠতে যে সময় লাগবে। টি2টা কি? উপর থেকে নিচে নামতে যে সময় লাগবে সর্বোচ্চ উচ্চতা থেকে। ঠিক আছে, আর ক্যাপিটাল টিটা কি? একটা বিন্দু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে আবার ওই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি। আর এইচটা কি? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সর্বোচ্চ উচ্চতা। তো খেয়াল করে দেখো সবগুলা যে আমি সূত্রগুলো লিখেছি সবগুলা সূত্রেই হচ্ছে গিয়ে ইউ জড়িত। ইউ জড়িত, আমি যদি ইউ জি এর মান তো আমি জানি 9.8 পৃথিবীতে। তো আমি যদি ইউ এর মান
জেনে থাকি একটা বস্তুকে কত নিক্ষেপ করলাম, কত বেগে নিক্ষেপ করলাম, সেই নিক্ষেপের বেগের মান যদি আমার জানা থাকে, তাহলে আমি প্রতিটা বিন্দুতে আমরা কি সর্বোচ্চ উচ্চতা জানতে পারবো, কত উচ্চতায় উঠবে শেষ পর্যন্ত, এবং উচ্চতায় উঠতে কত সময় লাগবে, পুরোটা ঘুরে আসতে কি সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চ থেকে নিচে নামতে কত সময় লাগবে, সেই টার্মগুলো আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝা গেছে? ওকে, এবার আমরা আসি, আমরা একটা ম্যাথমেটিক্সে করা ট্রাই করি। ম্যাথমেটিক্স যদিও এটা সোজা আছে, জাস্ট সূত্রে বসাবাই ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, একটা ম্যাথ এখানে আমি করেছি, সেটা একটু দেখাই তোমাদেরকে। এখানে হচ্ছে গিয়ে একটা ম্যাথ আছে, এটা কি আসছে স্ক্রিনে, আচ্ছা স্ক্রিনে একটা আসছে, ওটা বাদ দাও। এখানে বলেছে যে কি এখানে একটা বস্তুকে 48 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছুঁড়ে মারলাম, এটা হচ্ছে প্রশ্নটা পড়তেছি আমরা। বলটি কত সময় শূন্যে থাকবে, বলটি কত সময় শূন্যে থাকবে এই শব্দের মানে হচ্ছে বলটি কত সময় ট্রাভেল করবে। ওকে, পুরো পথ ট্রাভেল করতে যে সময় লাগবে সেটা হচ্ছে কি কত সময় শূন্যে থাকবে। তো পুরো পথ ট্রাভেল করতে যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি, আমরা পড়ে আসছি 2u/g। আমরা এখানে u এর মান বসালেই 48 মিটার পার সেকেন্ড বেগে বলটিকে আমরা ছুঁড়ে মেরেছি। আর সর্বোচ্চ কত উপর উঠবে, ক্যাপিটাল এইচ আমরা ক্যালকুলেশন করতে হবে, u²/2g বসায় দিলে ম্যাথ হয়ে যাবে। আর 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত, তখন 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত সেটা আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। আমরা তো একই সূত্র লিখবো যে v = u - at। তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম 4 সেকেন্ড পর বস্তুটা 48 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে উপরের দিকে উঠতেছিল। 4 সেকেন্ড পরে গিয়ে তার বেগের মান কমতে 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 4 সেকেন্ড পরে গিয়ে বা 4 সেকেন্ডে গিয়ে তার বেগের মান আসলো 8.8 মিটার পার সেকেন্ড আসলো, এরকম আসলো। ওকে, আচ্ছা এই ম্যাথটা আমরা এভাবে করতে পারলাম। এরপরে আরেকটা ম্যাথ আমরা দেখি, যে কোশ্চেনটাকে ভালো মতো পড়ি। এখানে বলেছে যে 10 মিটার উচ্চতার একটি ভবন থেকে একটি পাথর 8 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলো। পরবর্তীতে 4 সেকেন্ড পর আরেকটি পাথর 8 মিটার পার সেকেন্ড বেগে নিচে নিক্ষেপ করা হলো। ওকে, নিচে নিক্ষেপ করা হলো। এখন প্রথম পাথরটি ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে কি, মানে এগুলো দেওয়া আছে কোশ্চেন। একটা হচ্ছে গিয়ে 10 মিটার উচ্চতার একটা বিল্ডিং আছে, এখানে মনে করো এই যে 10 মিটার উচ্চতার একটা বিল্ডিং, একটা পাথর হচ্ছে বি বিন্দু থেকে উপরে নিক্ষেপ করা হয়েছে, আর একটা পাথর ওইখান থেকেই নিচে নিক্ষেপ করা হয়েছে। এই দ্বিতীয় পাথর যেটা নিচে নিক্ষেপ করা হলো এটা হচ্ছে 4 সেকেন্ড পর নিক্ষেপ করা হয়েছে। ওকে, 4 সেকেন্ড পর নিক্ষেপ করা হয়েছে। তো এই ম্যাথটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কি পাবো, আমরা দেখি যে বলেছে যে প্রথম পাথর ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আমরা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। হচ্ছে ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। আগে আমরা দেখি বি থেকে সে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটাকে ক্যালকুলেশন করে ফেলি, সেটা আসছে 3.27। আর ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা উঠবে, সে যখন সি বিন্দুতে আছে ভূমি থেকে অলরেডি 10 মিটার উপরেই আছে, এই কারণে 10 যোগ করা হয়েছে। ওকে, আচ্ছা এরপর বলেছে প্রথম পাথরটি ভূমিতে আসতে কত সময় লাগবে। এই যে প্রথম পাথরটা বি থেকে ঘুরে আবার যে সি হয়ে আবার যে এ বিন্দুতে আসছে, এই এ বিন্দুতে আসতে তার কত সময় লাগবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। দেখো আমরা যেহেতু প্রথম পাথর নিয়ে কাজ করছি, প্রথম পাথর যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছে, এই কারণে আমরা h = ut - ½ gt² লিখেছি। কিন্তু h এর আগে একটা নেগেটিভ সাইন দিয়েছি। কেন নেগেটিভ সাইন দিয়েছি, কারণ আমরা যদি ধরে নেই এটা হচ্ছে মনে করো এক্স অক্ষ, এটা পুরোটা মনে করো তার জন্য এক্স অক্ষ। ওকে, মানে এটা হচ্ছে লেভেল। তো এখন সে যখন বি থেকে এ বিন্দুতে আসছে সে হচ্ছে এক্স অক্ষের নিচে চলে আসছে, মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে ট্রাভেল করেছে, তার সরণটা হয়েছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, এই কারণে আমরা একটা নেগেটিভ এইচ এর বদলে নেগেটিভ দিয়েছি। এভাবে বলা যায়। আরেকটা বলা যায় সেটা হচ্ছে একটা বস্তুকে আমি উপরে নিক্ষেপ করলাম, এইচ হচ্ছে আদিবেগ হচ্ছে উপরের দিকে, তাই আদিবেগকে আমরা পজিটিভ নিয়েছি, সরণ হচ্ছে নিচের দিকে, এই কারণে সরণ নেগেটিভ, জি হচ্ছে নিচের দিকে, জি হচ্ছে নেগেটিভ। এখানে জি আর এইচ হচ্ছে একই চিহ্ন, একই চিহ্নের সাথে যেহেতু জি এবং এইচ, এই কারণে এখানে দুইটা সাইনের আগেই জি এবং এইচ এর আগে একই সাইন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নেগেটিভ সাইন। আর যেহেতু ইউটা উপরের দিকে কাজ করতেছে এই কারণে ইউ এর আগে পজিটিভ সাইন আছে। তো এটাকে সমাধান করে আমরা টি এর মান পেয়েছি 2.4 সেকেন্ড। আর প্রথম পাথরটি ভূমিতে আসতে সময় লাগবে 2.4 সেকেন্ড। আর দ্বিতীয় পাথরটি ভূমিতে আসতে সময় লাগবে কত সেকেন্ড, দ্বিতীয় পাথরটা আমরা তো বি বিন্দু থেকে নিচে নিক্ষেপ করলাম, তাহলে এটার জন্য সূত্র তো একই হবে, h = ut + ½ at²। খেয়াল করে দেখো যে দ্বিতীয় পাথরটিকে কিন্তু আমি ছেড়ে দেইনি,
পরে পাথরটিকে 8 মিটার পার সেকেন্ড বেগে নিচে নিক্ষেপ করা হয়েছে, তার কিন্তু একটা আদিবেগ ছিল। এই কারণে ইউ এর বদলে আমি 8 মিটার পার সেকেন্ড বসিয়েছি। তারপর আমরা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত টি এর মান পেয়েছি 0.83। এখানে আমরা মাইনাস সাইনটা নিব না। কেন নিব না? কারণ টাইমের নেগেটিভ বলে তো কোনো কনসেপ্টে নাই, ঠিক আছে? এই কারণে নেগেটিভ টাইমটা আমরা স্কিপ করব। তাহলে দ্বিতীয় পাথরটি ভূমিতে আসতে সময় লাগবে কত? 0.83 সেকেন্ড। আর প্রথম পাথরটি ভূমিতে আসতে সময় লাগবে কত? 2.46 সেকেন্ড। এখন আমাদেরকে যদি বলে যে কোন পাথরটি ভূমিতে আগে পতিত হবে, খেয়াল করে দেখো, প্রথম পাথরটা কিন্তু 2.46 সেকেন্ড পর মাটিতে পড়ে যাবে, আর দ্বিতীয় পাথর কিন্তু আমি 4 সেকেন্ড পর থ্রো করেছি, 4 সেকেন্ড পর নিক্ষেপ করেছি। তাহলে দ্বিতীয় পাথরটির জন্য আমি যে সময় পেয়েছি, দ্বিতীয় পাথরটা হচ্ছে বি থেকে এতে আসতে সময় লাগবে 0.83 সেকেন্ড, কিন্তু আরো 4 যোগ করে নিতে হবে। এই কারণে এটার সাথে যদি 4 যোগ করে নেই তাহলে দ্বিতীয় পাথরটির সময় লাগবে কত লাগবে? 4 প্লাস 0.83। তাহলে কোনটি আগে পৌঁছাবে? দ্বিতীয় পাথরটি ভূমিতে আগে পৌঁছাবে? বলো, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। প্রথমটা আগে পৌঁছাবে স্যার। প্রথমটা আগে পৌঁছাবে। আমাদের প্রথমটা আগে পৌঁছাবে, ক্যালকুলেশনে কি করতে হবে? আমরা বলে নিতে হবে। অতএব দ্বিতীয় পাথরটি ভূমিতে আসতে সময় আমরা ধরে নিব 0, টাইমের সাথে কত যোগ করে নিব? পরবর্তীতে একটা 4 যোগ করে নিব। 4 4 যোগ করে তারপর আমরা লাইনটা ক্লিয়ার করব। এখানে কিন্তু আমি একটা কোয়েশ্চেন মার্ক ছেড়ে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে? এটা কিন্তু অ্যানসার না, যেহেতু কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছি ডেফিনেটলি তোমাদেরকে আমি কোয়েশ্চেন করেছি। এবার আমরা আসি পরের ম্যাথটা, যে কোন পাথরটি ভূমিকে বেশি বেগে আঘাত করবে। আমাদের দেখতে হবে যে প্রথম পাথরটা যে বি থেকে এ তে আসলো তার কত বেগে আঘাত করবে, আর দ্বিতীয় পাথরটা যে বি থেকে এ তে আসলো তা সে কত বেগে আঘাত করবে। তো দ্বিতীয় পাথরে ভ্রমণ করবে বি থেকে এ বিন্দুতে, দ্বিতীয় পাথরটি। ওকে, আজকে আমার স্ক্রিনে এগুলা কি আসতেছে? এটা কেন আসছে জানো তোমরা? কি স্যার? এই লক দেখতে পাচ্ছ কোনো? না স্যার, কিছুই দেখতে আচ্ছা, না স্যার, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে ফাইন। দ্বিতীয় পাথরটি ভ্রমণ করবে বি থেকে এ বিন্দু। দেখো দ্বিতীয় পাথরটা কিন্তু বি থেকে এ তে আসবে। তো বি থেকে এ তে আসতে আমরা তো ক্যালকুলেশন করে ফেলেছি, তার সময় লেগেছে 0.83 সেকেন্ড। ওকে, তো সে কত বেগে আঘাত করবে? 16.43। আমরা জাস্ট মান ইউ এর বদলে 8 মিটার পার সেকেন্ড, আর এখানে প্লাস কেন হলো? যেহেতু দ্বিতীয় পাথর অভিকর্ষ বলের দিকেই কাজ করতেছে, এই কারণে আমরা প্লাস নিয়ে কাজ করেছি, এবং সেটা একটু 16.134। এখানে কিন্তু আবার 4 অ্যাড করে দিবা না, খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা আবার 4 অ্যাড করতে হবে না কি করব না এই টাইমের জায়গায়? বলো দেখি। এখানে কি করা লাগবে না। 4 লাগবে না, কারণ দরকার নাই স্যার। দরকার নাই, কারণ এখানে 4 তো লাগবে না, কারণ আমাদের বলেছে বি থেকে এতে আসতে কত সময়, কত বেগে আঘাত করবে, ঠিক আছে? ওইখানে কেন অ্যাড করতে হয়েছে? কারণ আমি কম্পেয়ার করতেছি প্রথমটার সাথে। আচ্ছা, তোমরা তোমাদের রোল নাম্বারগুলো এখনই দিয়ে দাও, ঠিক আছে? তো দ্বিতীয় পাথরটি কত বেগে আঘাত করবে ভূমিকে? 16.134 মিটার পার সেকেন্ড। আর প্রথম পাথরটি ভ্রমণ করবে সি থেকে এ বিন্দুতে। প্রথম পাথরটা খেয়াল করে দেখো, বি থেকে সি তে গিয়েছে, সি থেকে তারপর কিন্তু এ তে আসবে। তো কেননা আমরা এই কাজটা করি, সি থেকে ডাইরেক্ট প্রথম পাথরের জন্য সি থেকে এ বিন্দুটাই চয়েস করি। তো সি বিন্দুতে প্রথম পাথরের আদিবেগ কত? 0। সি থেকে এ তে আসতে কত সময় লাগবে সেটা আমরা এইখানে বইতে একটু উলট পালট করে দেওয়া আছে। বইতে এই ম্যাথটা, এই কাজটা হচ্ছে গিয়ে ভুল করেছে। ওকে, পরবর্তীতে আমি যখন কপি করে নিয়েছি তখন দেখলাম এই ম্যাথটা এখানে ভুল করে দেওয়া আছে। তোমরা এই জিনিসটা কারেকশন করে আমাকে দেখাবা নেক্সট ক্লাসে। বুঝেছো আমি কি বলেছি? শুনতে জি স্যার। পেরেছো? এখানে তোমার আমার বইতে কোথায় ভুল করছে বলো দেখি। এই কাজটুকু ভুল করা আছে বইতে, এই কাজটুকু ভুল করা আছে। আমি যখন পরে কপি করেছি পরে বুঝতে পারছি যে এই কাজটা তো ঠিক করা হয় নাই। এখানে টাইমটা ভুল দিয়েছে, টাইমটা ভুল দিয়েছে। দেখো, প্রথম পাথরটি ভ্রমণ করবে সি থেকে এ বিন্দুতে। আমরা যখন প্রথম পাথরের জন্য যে টাইম পেয়েছিলাম 2.46, এটা কোন থেকে কোন বিন্দু থেকে কোন বিন্দু থেকে? বি থেকে সি, তারপর সি থেকে এ। তো আমি যেহেতু বইতে যেহেতু প্রথম পাথরটি সি থেকে এ বিন্দুতে ভ্রমণ করবে, তো আমাদেরকে খেয়াল করতে হবে যে প্রথম পাথরটি এই যে বি থেকে সি তে যেতে কত সময় লাগবে, তারপর বি থেকে সি, সি থেকে এ, এই সময়টা তো 2.46 নাকি, তাই না? 2.46 সময়টা কি? বি থেকে সি, সি থেকে এ।
তো আমরা এখন ক্যালকুলেশন করব বি থেকে সি তে যেতে কি সময় লাগবে সেটা ক্যালকুলেশন করব। তারপর ওই সময়টা 2.46 থেকে বাদ দিব, বাদ দিলেই হবে সি থেকে এ তে আসতে যে সময় লাগবে সেই সময়টা পাবো। ওই সময়টাই হচ্ছে গিয়ে আমাদের এখানে টাইমে 2.46 এর বদলে গিয়ে বসাইতে হবে। বুঝতে পেরেছি নাকি কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, যদি বাকিরা বুঝতে পারো বাকিরাও এই সময়টা ক্যালকুলেশন করে তারপর খেয়াল করে দেখবা। প্রশ্নটা আমরা স্ক্রিনশট। হ্যাঁ, প্রশ্নটা তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন পাথরটি ভূমিকে বেশি বেগে আঘাত করবে। ওকে, আঘাত করবে কত বেগে সেটা তোমরা ক্যালকুলেশন করবা। ওকে, তো আমরা হচ্ছে যেহেতু বইতে বলেছে যে সি থেকে এ বিন্দুতে আসছে প্রথম পাথরটি, তো প্রথম পাথরটি সি থেকে এ বিন্দুতে আসতে কত সময় লাগবে সেটা তাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে যে প্রথম পাথরের সময় দেওয়া আছে 2.46, এই সময়টা তো আর সি থেকে এ তে আসতে সময় না, এই সময়টা হচ্ছে বি থেকে সি হয়ে তারপর এ তে আসতে সময়। ওকে, তো তার মানে 2.46 থেকে কিছু সময় বাদ যাবে। সে বাদ সময়টা কি হবে? সে বাদ সময়টা হবে বি থেকে সি তে যেতে যে সময় লেগেছে ওই সময়টাই তোমাদেরকে বাদ দিতে হবে। ওকে, ওই সময়টা বাদ দিলেই তারপর এই 2.46 থেকে সময়টা বাদ দিলেই তোমরা এখানে কাজটা করতে পারবা। এই কাজটা করবা তোমরা, এই কাজটা করে আমাকে দেখাবা। আর যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে আলোচনা করবো, আগে নিজেরা একটু ট্রাই করবা। ওকে, করার পর তারপর কিছু হোমওয়ার্ক এখানে আছে কিছু প্র্যাকটিস করার জন্য। 9 থেকে এখানে 14 নাম্বার অনেকগুলো ম্যাথ আছে। এখানে 9 থেকে 13 হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ কোশ্চেনের সাথে রিলেটেড, মানে এমসিকিউ কোশ্চেন সাধারণত এই 9 থেকে 13 এর মধ্যে যে কোশ্চেনগুলো এগুলো এমসিকিউ রিলেটেড আসে। ওকে, আর বাকি 14 নাম্বারটা এটার উপর ভিত্তি করে কিছু ম্যাথ হয়। হ্যাঁ দীপ, বলো দেখি। স্যার, আমার একটা ম্যাথ প্রবলেম ছিল। কোনটা? স্যার, একটা কোশ্চেন। আচ্ছা, বই বলো, সময় আছে কিছুক্ষণ। জি হ্যাঁ স্যার, বলো। বলি। বলো। স্যার, ভূমি হতে 1 মিটার উচ্চতায় অবস্থিত একটা পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। ওকে, প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন তৃতীয় ফোঁটা কলের মুখে বের হয়ে আসে। এই অবস্থায় ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত? আচ্ছা, আমরা ধরে নিয়েছি, আমরা যদি ধরে নেই এখানে শক্তির কোনো ইয়ে হচ্ছে না, কি বলে, বিনাশ হচ্ছে না। শক্তি যদি হয়। কনজারভেশন অফ যদি এনার্জি নিয়ে কাজ করি, তাহলে প্রথম পাথরটি যখন ভূমিতে আঘাত করবে, প্রথম ফোঁটাটি যখন ভূমিতে আঘাত করবে, তো ওই আঘাত করার সময় প্রথম ফোঁটার বেগটা প্রথমে নির্ণয় করবা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে প্রথম ফোঁটার তো একটা ভর আছে, তো ওই যে বিন্দুতে আঘাত করবে ওই বিন্দুতে কত গতি শক্তিতে আঘাত করে ½ mv², এটা ক্যালকুলেশন করবা। তারপর কি হবে, আঘাত করার পর দ্বিতীয় ফোঁটাটা তো উপরের দিকে উঠবে, উপর দিকে যখন উঠবে তখন সেই শক্তিটা তার বিভব শক্তিতে কনভার্ট হবে। তাহলে তুমি কি করবা, গতি শক্তি সমান সমান বিভব শক্তি লিখবা। উভয় পক্ষ থেকে এম ক্যালকুলেশন হয়ে গেলে তুমি কত উচ্চতায় উঠবে সেই এইচটা ক্যালকুলেশন করে ফেলতে পারবা। হ্যাঁ বলো। স্যার, এমটা কি বিভব শক্তি গতি শক্তির সমীকরণ ইকুয়েশন করে বের করব, নাকি ঘনত্ব থেকে বের করতে হবে? না 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 না, এম তুমি বের করবা, তুমি লিখবা যে গতি শক্তি সমান সমান বিভব শক্তি, মানে হচ্ছে কি ½ mv² mgh। এমটা তো উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়েই যাবে, এম ক্যালকুলেশন করতে হবে জি। না। ঠিক আছে। আচ্ছা। তারপর আর সাব্বির হোসেন, সাব্বির উদ্দিন। স্যার রাজশাহী বোর্ডের একটা হোমওয়ার্ক দিয়েছে না, সেটা একটু দেখাই দিতেন। আচ্ছা, রাজশাহী বোর্ডের হোমওয়ার্কটা দেখাইতে একটু সময় লাগবে, কারণ বইটা আমার থেকে অনেক দূরে, আমাকে নিয়ে আসতে হবে, কোশ্চেনটা তোমার মুখস্থ নাই। নেক্সট ক্লাসে দেখবো না, নেক্সট ক্লাসে একটু মনে করিও। ঠিক আছে। জি আর স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আর যদি সময় হয় ফেসবুকে একটা নক করো, আমি হচ্ছে গ্রুপে একটা নক করো, আমি হচ্ছে ওখানে মনে মনে পড়ে ওখানে কমেন্ট বক্সে দিয়ে দিব না অ্যানসারটা। ঠিক আছে। জি স্যার। ওকে, তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই হচ্ছে আমাদের ক্লাসটা। তো তোমাদের কাজ থাকবে এখানে ভুলটা বের করবা। ঠিক আছে, এই ভুলটা বের করে এখানে এই লাইনটা কি ঠিক হবে কিনা সেটা একটু চেক করবা এবং এই কয়েকটা ম্যাথ করবা। মনে থাকবে এখানে ভুলটা বের করাও কিন্তু একটা টেকনিকের কাজ। ঠিক আছে, আমি যখন এটা খাতায় তুলছি পরবর্তীতে গিয়ে মনে হয়েছে আচ্ছা এটা তো ওরা ভুল করছে, পরে আবার ভাবলাম যে কেটে ফেলবো কিনা, যাক কেটে না কেটে ওদেরকে এটা দিয়ে ওদেরকে সলভ করতে বলি। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকো, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।